প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। সম্ভবত আগামীকাল ঈদ, এই মুহূর্তে তোমাদের পড়ায় মন না বসাই স্বাভাবিক। তারপরেও যেহেতু রুটিনে ক্লাস আছে, তাই তোমাদের সামনে আগমন। সবাই মনোযোগ সহকারে ধৈর্য ধরে ক্লাসটি উপভোগ করবে, অংশ নেবে। পূর্ববর্তী ক্লাসে আমরা শিখেছিলাম নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া সম্পর্কে। সেখানে আমরা সর্বশেষ দেখেছিলাম যে কার্বনিল যৌগে কিভাবে করে গ্রিগনার্ড বিকারক সংযুক্ত হয়। আজকে আমরা শিখব যে কার্বনিল যৌগে কার্বনায়ন সংযোজন, এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তাহলে শুরু করা যাক। কার্বনিল যৌগ বলতে আমরা বুঝি অ্যালডিহাইড ও কিটোনকে, তোমরা এটা জানো। কার্বনায়ন সম্পর্কে তোমাদেরকে পূর্বে ধারণা দিয়েছিলাম। কার্বনায়ন কি? যে সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে সৃষ্ট ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত যে জৈব আয়ন, সেটাকে কার্বনায়ন বলে। তো যেমন এই যে সমযোজী বন্ধনটা, এটা যখন এর বিষম বিভাজন হবে, অর্থাৎ বন্ধনের দুটো ইলেকট্রন যদি একটা অংশ নিয়ে নেয়, অপর অংশটা কোনো ইলেকট্রন না পায়, তবে এটা হচ্ছে কার্বনায়ন আর এটা হচ্ছে কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। এখন আমরা সেই কার্বনায়ন সংযোজন দেখব। যদিও দেখো এটা কার্বনায়ন, তাই না? এইটা কি কার্বনায়ন? এটা কি কার্বনায়ন? অবশ্যই। কারণ এখানেও দেখা যাচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্বলিত এটা একটা যৌগ, সুতরাং সেও কার্বন। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। এই বিক্রিয়াটায় কার্বনিল যৌগে কার্বনায়ন সংযুক্ত হয়। কিভাবে সেটা আমরা দেখব। এই বিক্রিয়াটি আলফা হাইড্রোজেন পরমাণুযুক্ত দুই অণু অ্যালডিহাইড অথবা কিটোনের ক্ষেত্রে ঘটে। বিক্রিয়াটা সম্পর্কে আরেকটা তথ্য হলো যে এই বিক্রিয়াটা লঘু ক্ষারের উপস্থিতিতে ঘটে। বিক্রিয়াটি লঘু ক্ষারের, ঠিক আছে? এবং এই বিক্রিয়াটি 3টি ধাপে সম্পন্ন হয়, আমরা সেটা দেখব। যদি তোমরা বিক্রিয়াটা একটু দেখতে চাও, যে এক্ষেত্রে আচ্ছা একটু বুঝিয়ে নেই যে আলফা হাইড্রোজেন বলতে আমরা কি বুঝি। আলফা হাইড্রোজেন বলতে আমরা কি বুঝি দেখো। খেয়াল করো সবাই, এখানে যে দুইটা যৌগ লিখলাম তাদের মধ্যে এই যৌগটায় কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই। আলফা হাইড্রোজেন কি?
এই কার্যকরী মূলকের সাথে যুক্ত যে কার্বন সেটা হচ্ছে আলফা কার্বন, এবং আলফা কার্বনের সাথে যুক্ত যে হাইড্রোজেন সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। আচ্ছা তোমরাই বলো, এই যৌগটায় কি কোনো আলফা কার্বন আছে? এই যৌগটা দেখো, এটা হচ্ছে কার্যকরী মূলক এবং তার সাথে কোনো কার্বন নেই, তার মানে আলফা কার্বন নেই, সুতরাং এখানে আলফা হাইড্রোজেন থাকে। পক্ষান্তরে দেখো, এই যৌগটায় কার্যকরী মূলকের সাথে একটা কার্বন যুক্ত আছে। আমরা এটাকে যদি একটু ভেঙে দেখি, দেখো এই যৌগটায় কার্যকরী মূলকের সাথে যে কার্বন আছে এটা হচ্ছে আলফা কার্বন, আর আলফা কার্বনের সাথে 3টা হাইড্রোজেন যুক্ত আছে, তার মানে এই যৌগটাতে 3টা আলফা হাইড্রোজেন আছে। পক্ষান্তরে এই পূর্বের যে যৌগটা সেটাতে কোনো আলফা হাইড্রোজেন নেই। ঠিক আছে, আচ্ছা এবার দেখি আমরা যে এই যৌগটায় তোমরা বলো, এই যৌগটায় কি কোনো আলফা হাইড্রোজেন আছে? কেন? কারণ এটা হচ্ছে কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বন হচ্ছে আলফা কার্বন, এবং আলফা কার্বনটা 3 দিকে 3টি কার্বন পরমাণুর সাথে যুক্ত আছে, এবং এই কার্বনগুলো হচ্ছে বিটা কার্বন। এটা হচ্ছে বিটা কার্বন, সুতরাং এই বিটা কার্বনের সাথে যে 3টা হাইড্রোজেন আছে, তার মানে আমরা দেখতে পেলাম যে এই যৌগটায় কোনো আলফা হাইড্রোজেন নেই। সুতরাং আমি যে বলেছি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এই যৌগের ক্ষেত্রেও ঘটবে না, পূর্বে লিখলাম ফর্মালডিহাইডের ক্ষেত্রেও ঘটবে না, এই যৌগের ক্ষেত্রে। আবার দেখো এই যে যৌগটা লিখলাম এটা হচ্ছে প্রোপানন বা ডাইমিথাইল কিটোন, ইউপ্যাক নাম প্রোপানন। এই প্রোপাননের সাথে দেখো কার্যকরী মূলক হচ্ছে সিও, এই যে কিটোনিক মূলক, তার সাথে যুক্ত আছে দুদিকে 2টা কার্বন, এই 2টা আলফা কার্বন, এবং তার সাথে হাইড্রোজেন যুক্ত আছে, তার মানে এই যৌগেও আলফা হাইড্রোজেন আছে, এবং সে কার্বনিল যৌগ হতে এই যৌগটাও কিন্তু তোমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে। ঠিক আছে, তাহলে দেখা যাক বিক্রিয়াটা। দেখো 2টা ইথানল বা এসিটালডিহাইড অণু লিখতাম, তার মানে এটাতে 2টা অণুতেই কিন্তু আলফা হাইড্রোজেন আছে। এই অণু 2টা যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? এই যৌগটা উৎপন্ন করবে এক্ষেত্রে যে যৌগটা উৎপন্ন হয় সেটাই দেখো ওএস মূলক আছে, অ্যালকোহলের কার্যকরী মূলক, কার্বক্সিল মূলক থাকলে আমরা যৌগটাকে কি বলি? অল, শেষে অল যোগ হয়, তাই তো? আর এখানে অ্যালডিহাইড এর কার্যকরী মূলক আছে, তাই এই যৌগটাকে অ্যালডিহাইডের জন্য অ্যাল্ড আর অল, অ্যালডল বলা হয়। বোঝা গেছে? আচ্ছা, এক্ষেত্রে যদি তুমি আলফা হাইড্রোজেন পরমাণু যুক্ত 2 অণু কিটোন নাও, সেক্ষেত্রেও কিন্তু যে যৌগটা হবে সে এখানে থাকবে তোমার হাইড্রোক্সিল মূলক, এবং তোমার ওখানে থাকবে তোমার কিটোনিক মূলক। সেখানে কিটোনিক মূলক থাকবে, কিন্তু তারপর সে যৌগটাকেও কিন্তু আমরা অ্যালডল বলবো। এই কারণে এই বিক্রিয়াটাকে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বলা হয়। আমরা এবার বিক্রিয়াটার কৌশল দেখব, মেকানিজম আসলে কিভাবে করে বিক্রিয়াটা সংঘটিত হয়। ঠিক আছে, বিক্রিয়াটি 3 ধাপে ঘটে। তিনটি ধাপে এই বিক্রিয়াটি সম্পন্ন হয়, আমরা ধাপ 3টি দেখব। দেখো প্রথম ধাপে কি হয়,
যে আমরা বললাম বিক্রিয়াটি লঘু ক্ষারের উপস্থিতিতে ঘটে। ক্ষার থেকে আসলে কার্যকর অংশ হচ্ছে কোনটা? হাইড্রোক্সাইড আয়ন আসে, তাই তো? এই যে দেখো হাইড্রোক্সাইড ওএইচ মাইনাস, আচ্ছা আমরা এটাকে ওএইচ মাইনাস লিখি, আমি এখানে ঘুরিয়ে লিখলাম সুবিধার্থে। আচ্ছা আর এখানে তোমার দুই অণু অ্যালডিহাইড অর্থাৎ ইথানলের এক অণু, এখানে দেখো এক অণু বিক্রিয়া করবে, আমি এটাকে ভেঙে লিখলাম। ইথানলকে আমি এভাবে লিখেছি, কোনো সমস্যা আছে? তিনটি হাইড্রোজেনের একটাকে আমি প্রয়োজনে একটু আলাদা করে লিখেছি। খেয়াল করো এই বন্ধন বরাবর এখানে বিষম বিভাজন হবে, যার ফলে তোমার এই বন্ধনের দুটো ইলেকট্রন এই ও নিয়ে নেবে, আর এখানে তোমার এটা তোমার এস প্লাস হিসেবে থাকবে, ঠিক আছে? এবং এই ওএইচ মাইনাস সে কি করবে, সেই এস প্লাস এর সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে, আর এখানে তোমার এই যে তোমার এটা হচ্ছে কার্বন আয়ন আমাদের, যেটা আক্রমণকারী বিকারক, অর্থাৎ সে অপর অণু অ্যালডিহাইডকে আক্রমণ করবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ? তোমরা দেখতে ঠিক মতো দেখতে এবং শুনতে পেলে কমেন্ট অপশনে লিখবে, ঠিক আছে? এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্ট অপশনে লিখবে, আমি সেই দিকে উত্তর দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, কার্বন আয়ন উৎপন্ন হলো, আক্রমণকারী বিকারক আমরা পেয়ে গেলাম। এবার আক্রমণকারী বিকারক কি করবে? সে আক্রমণ করবে, তাই তো? আচ্ছা, দ্বিতীয় ধাপে কি হয়, যে আক্রমণকারী বিকারক সে অপর অণু অ্যালডিহাইডকে আক্রমণ করে, এই যে দেখো এখানে কি হবে, যে তোমার এই যে তোমার অপর অণু অ্যালডিহাইড লিখলাম, এখানে তোমার কি হয়, এই বন্ধনের ইলেকট্রনকে অক্সিজেন টেনে নেয়, যার ফলে কার্বন পরমাণুটা আংশিক ধনাত্মক চার্জ যুক্ত হয়, অক্সিজেন আংশিক ঋণাত্মক চার্জ যুক্ত হয়। এখন এই যে দেখো এখানে তোমার কার্বন আয়ন সে এসে কি করবে, এই ধনাত্মক চার্জ যুক্ত যে কার্বন এটাকে আক্রমণ করে সেই কার্বনের সাথে এসে যুক্ত হবে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো এটা একটা অ্যানায়ন তৈরি হলো, তাই তো? একটা অ্যানায়ন তৈরি হয়েছে, ঠিক আছে? এই অ্যানায়নটিকে তৃতীয় ধাপে শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আমরা দেখেছিলাম প্রথম ধাপে হাইড্রোক্সাইড আয়ন যে প্রোটনটা গ্রহণ করলো, সেই প্রোটনটা এখন কি করবে, সেই প্রোটনটা এখন এই যে ঋণাত্মক চার্জযুক্ত অক্সিজেন গ্রহণ করবে, ও এটা গ্রহণ করবে, প্রোটন এই যেটা গ্রহণ করবে, যার ফলে উৎপন্ন হবে দেখো ও মাইনাস এর সাথে এসে এখান থেকে এস প্লাস, এই বন্ধনটার বিষম বিভাজন ঘটবে, এখানে ওএস মাইনাস আর এস প্লাস, এস প্লাস এসে এখানে যুক্ত হবে এবং এখানে এই যৌগটার নাম হচ্ছে অ্যালডল। আশা করছি তোমরা বিক্রিয়ার কৌশলটা বুঝতে পেরেছো, ঠিক আছে? তোমার যারা লিখতে চাও খাতায় লিখে ফেলো। আরেকবার বলছি আমি কৌশলটা, যে প্রথম ধাপে কি হয়, তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে এটা, এখানে তোমার প্রত্যেকটা ধাপের শুরুতে কি ঘটে সেটা এক লাইনে লিখে দেবে। যেমন ধরো প্রথম ধাপে আমরা লিখতে পারি যে তোমার যে ক্ষার থেকে উৎপন্ন হাইড্রোক্সাইড করে এক অণু অ্যালডিহাইডের সাথে যুক্ত হয়ে
তোমার বা বিক্রিয়া করে কি উৎপন্ন করে, কার্বন আয়ন গঠন করে, ঠিক আছে। অথবা তোমার কি যে অ্যালডিহাইড ক্ষারের সাথে তোমার যুক্ত হয়ে কি করে, কার্বন আয়ন গঠন করে। তবে লিখবে যে তোমার উৎপন্ন কার্বন আয়নটি অপর অ্যালডিহাইডকে আক্রমণ করে তার সাথে যুক্ত হয় এবং ঋণাত্মক আয়ন গঠন করে, আয়ন গঠন করে, এবং পরবর্তী ধাপে এই অ্যানায়নটি কি করে, যে পানি থেকে একটি প্রোটন গ্রহণ করে অ্যালডল উৎপন্ন করে। এই যৌগটাকে অ্যালডল বলে, ঠিক আছে। বিক্রিয়াটি তোমরা খুব সুন্দর করে বিক্রিয়াটি আচ্ছা, এবার আমরা দেখি, এবার আমরা শিখব এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার একটা বিপরীত বিক্রিয়া আছে, সেটাকে বলা হয় কেনিজারো বিক্রিয়া। আমরা এখন কেনিজারো বিক্রিয়াটি শিখব, ঠিক আছে। কেনিজারো বিক্রিয়া শিক্ষার্থীবৃন্দ, কেনিজারো বিক্রিয়াটি কে দেয়, অর্থাৎ এই বিক্রিয়ায় কে অংশগ্রহণ করে। কেনিজারো বিক্রিয়াটি আলফা হাইড্রোজেন পরমাণুবিহীন 2 অণু অ্যালডিহাইড বা কিটোন, এই বিক্রিয়া প্রদর্শন করে। আলফা হাইড্রোজেন পরমাণুবিহীন 2 অণু অ্যালডিহাইড বা কিটোন এই বিক্রিয়া প্রদর্শন করে। পূর্বের বিক্রিয়াটা অর্থাৎ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া আমরা দেখেছিলাম, সেখানে আলফা হাইড্রোজেন পরমাণু যুক্ত 2 অণু অ্যালডিহাইড সেই বিক্রিয়া অংশগ্রহণ করেছে, আর এখানে আলফা হাইড্রোজেন পরমাণুবিহীন 2 অণু অ্যালডিহাইড এই বিক্রিয়া অংশগ্রহণ করে। আচ্ছা, আলফা হাইড্রোজেন পরমাণু অ্যালডিহাইড বা কিটোন কারা, যেমন প্রথমেই কিন্তু আমি সেটা তোমাদের বলেছি যে ওখানে ছিল, যেমন ফর্মালডিহাইড, এই যে যৌগটা। তাছাড়া হতে পারে এই যে যৌগটা, ঠিক আছে। এখানেও দেখো, এখানেও তোমার আলফা হাইড্রোজেন পরমাণু নেই, এখানেও আলফা হাইড্রোজেন পরমাণু নেই, ঠিক আছে। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কেনিজারো বিক্রিয়াটিতে শক্তিশালী ক্ষার অংশগ্রহণ করে, অর্থাৎ শক্তিশালী বা সবল ক্ষারের উপস্থিতিতে এই বিক্রিয়া ঘটে। সবল ক্ষার যেমন শক্তিশালী সোডিয়াম হাইড্রোক্সাইড, এর উপস্থিতিতে এই বিক্রিয়া ঘটে, ঠিক আছে। আচ্ছা, বিক্রিয়াটা তবে আমরা একটু দেখে নিই। দুই অণু আলফা হাইড্রোজেন পরমাণুবিহীন অ্যালডিহাইড নিলাম, এক অণু, আর এই এক অণু, দুই অণু, এরা দুজন যুক্ত হয়। তবে এই বিক্রিয়াটায় সোডিয়াম হাইড্রোক্সাইড শুধু প্রভাবক হিসেবে কাজ করে না, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষেত্রে বিক্রিয়ক হিসেবেও কাজ করে, ঠিক আছে। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড 50% সোডিয়াম হাইড্রোক্সাইড এর উপস্থিতিতে কক্ষ তাপমাত্রায় বলা যায় 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই বিক্রিয়া কক্ষ তাপমাত্রায় ঘটে। আমি উৎপত্তিটাকে নিচে লিখলাম। এখানে কি উৎপন্ন হয়, মিথানল,
ওএইচ, সেই সাথে উৎপন্ন হয় সোডিয়াম ফসফেট। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জ্ঞাতার্থে বলছি যে পূর্বের যে বিক্রিয়া অ্যালডল ঘনীভবন বিক্রিয়া আমরা দেখলাম সেটা একটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, কিন্তু এই বিক্রিয়াটা সংশ্লিষ্ট হলেও এটা কিন্তু নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া না। ঠিক আছে, এখানে এখানে তোমার দেখো, এখানে এই বিক্রিয়াটা আসলে হচ্ছে যে আন্তঃআণবিক জারণ বিজারণ অসামঞ্জস্যতা বিক্রিয়া, বা এটাকে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে কি উৎপন্ন হলো? মিথানল এবং সেই সাথে সোডিয়াম ফসফেট। আচ্ছা, এবার আমরা বিক্রিয়াটার কৌশল দেখে নেই কিভাবে এই বিক্রিয়াটা ঘটে। বিক্রিয়াটি 3 ধাপে ঘটে। পূর্বের বিক্রিয়াটার ন্যায় এই বিক্রিয়াটিও 3 ধাপে ঘটে। যথা প্রথম ধাপ, এই ধাপে কি হয় দেখো, বিক্রিয়াটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, এখানে একটু ব্যতিক্রম আছে। প্রথম ধাপটিতে এখানেও ওই যে ক্ষার যেহেতু এখানে আছে, ক্ষারের সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড। দেখো আমি অ্যালডিহাইডটা কিভাবে লিখছি, এটা এই যে ফর্মালডিহাইড HCHO। ঠিক আছে, মিথানল বা ফর্মালডিহাইড। আচ্ছা, এর সাথে ক্ষার OH মাইনাস যুক্ত হয় কিভাবে দেখো, এখানে তোমার ক্ষার যুক্ত উৎপন্ন করে। তোমার খেয়াল করো, এখানে এই যে দ্বিবন্ধনের ইলেকট্রন অক্সিজেন টেনে নেয়, এটা আংশিক ঋণাত্মক চার্জ, এবং কার্বন পরমাণুটি আংশিক ধনাত্মক চার্জ যুক্ত। ঠিক আছে, আচ্ছা, এবার এই নিউক্লিওফাইল অর্থাৎ হাইড্রোক্সাইড আয়ন সে এসে এখানে আক্রমণ করে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা দেখো এই দ্বিবন্ধনটা ভেঙে গেল, এই দ্বিবন্ধনের ইলেকট্রন অক্সিজেন নিয়ে নিল, আর এই কার্বন ইলেকট্রন যেহেতু হারালো, এখানে তোমার হাইড্রোক্সাইড এসে যুক্ত হলো ইলেকট্রন সহকারে। সবাইকে আমরা বলেছি এটা কিন্তু একটা অ্যানায়ন তৈরি, একটা অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন। ঠিক আছে, দ্বিতীয় ধাপটিতে কি হয়, দ্বিতীয় ধাপে উৎপন্ন যে অ্যানায়ন দেখো, সেটা থেকে একটা হাইড্রাইড আয়ন এসে অপর অণু অ্যালডিহাইডের সাথে যুক্ত হয়। এটা হচ্ছে অপর অণু অ্যালডিহাইড, আমি লিখছি অপর অণু অ্যালডিহাইড। এর সাথে কে যুক্ত হবে, এই যে দেখো এখান থেকে এখানে যে উৎপন্ন হলো অ্যানায়ন, সেই অ্যানায়নটাকে নিয়ে আসলাম, অ্যানায়ন, এই যে অ্যানায়নটা এখানে আসলো। এখানে খেয়াল করো একটা বিষয়, তোমরা হয়তো জানো, না জানলে জেনে নাও, যে হাইড্রোজেন যে অণুটা, এই অণুতে যে সমযোজী বন্ধনটা আছে, এটা যখন এই বিষম বিভাজন ঘটে দেখা যায় দুটো আয়ন তৈরি হয়, একটা হচ্ছে হাইড্রাইড আয়ন, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। আমরা সবাই চিনি এটা হচ্ছে প্রোটন বা হাইড্রোজেন আয়ন, কিন্তু H- আয়নটাকে বলা হয় হাইড্রাইড আয়ন। তারপরও এখানে যে এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে এই আয়নটায়, এই দুইটা হাইড্রোজেন যে কোনো একটা হাইড্রোজেন কি করে, সে ইলেকট্রন সহকারে, অর্থাৎ ইলেকট্রন সহকারে যখন আসবে তখন কিন্তু H+ হিসেবে আসবে না, তখন হাইড্রাইড আয়ন হিসেবে সে কোথায় আসবে, সে এসে তোমার এই যে দেখো এখানে এই ঋণাত্মক, এই ধনাত্মক, এই ধনাত্মক আংশিক ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণুর সাথে যুক্ত হবে হাইড্রাইড আয়ন। ঠিক আছে, আচ্ছা, যার ফলে কি উৎপন্ন হবে না, এবং যখনই এই হাইড্রাইড আয়ন ইলেকট্রন নিয়ে চলে আসবে তখন এই কার্বন পরমাণুর ইলেকট্রন ঘাটতি দেখা দেবে, এবং এই ইলেকট্রন তখন এখানে এসে দ্বিবন্ধন গঠন করবে। ঠিক আছে, আচ্ছা দেখো যার ফলে কি উৎপন্ন হবে, এখানে তোমার
এই যে এই আয়নটা উৎপন্ন হলো এবং সেই সাথে এখান থেকে দ্বিবন্ধন গঠিত হয়। আমি এটা কিভাবে লিখছি, হাইড্রোজেনটাকে আগে লিখছি, কার্বন, এই যে দ্বিবন্ধন গঠিত হলো অক্সিজেন, আমি এটাকে উপরে লিখলাম, আর এখানে এই যে, সবাই কি বুঝতে পারছো? এটাকে যদি আমি আরেকটু সংক্ষেপে লিখি তবে মনে হয় একটু সুন্দর দেখাবে, যে এখানে তোমার CH3O- এটা উৎপন্ন হয় এখান থেকে। এই হাইড্রেট আয়ন যখন সেখানে যুক্ত হবে তখন কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা, তিনটা, CH3, এই যে দেখো, আর এই ইলেকট্রন নেয় O-, আর এখানে দেখো এই H টাকে এখানে লিখেছি, এখানে দ্বিবন্ধন গঠিত হয়েছে, আর এই OH টাকে আমি ডান দিকে লিখলাম, জায়গা নেই বিদায় আমি ওটাকে ডান দিকে লিখে দিয়েছি। তাহলে এটুকু বলছি। আচ্ছা, এই আয়নটার নাম হচ্ছে মিথক্সাইড আয়ন, মিথক্সাইড আয়ন। এবারে কি হবে, যে এই যে তোমার উৎপন্ন হলো ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড, এর এই হাইড্রোজেন পরমাণুটা এসে এখানে যুক্ত হবে পরবর্তী ধাপে। আমরা দেখি একটু পরবর্তী ধাপটা। এই যে খেয়াল করো, এখানে এই হাইড্রোজেনটা, এখানে কিন্তু এই হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে একটা বন্ধন আছে, হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে এখানে কি আছে, বন্ধন আছে। এই বন্ধনটার ইলেকট্রন না নিয়ে শুধু H+ হিসেবে সে গিয়ে এখানে যুক্ত হবে, যার ফলে এখানে কি উৎপন্ন হবে দেখো, যে তোমার এই যে, এবং সেই সাথে তোমরা খেয়াল করবে যে এখানে আমরা হাইড্রোক্সাইড আয়ন লিখেছিলাম, এটা এসেছে কোথা থেকে, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। তো সেই সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম আয়ন এতক্ষণ কিন্তু বিক্রিয়ায় কোথাও অংশ নেয়নি, নিয়েছে। এই সোডিয়াম আয়নটা এবার এখানে তোমার যুক্ত হবে, সোডিয়াম আয়নটাকে লিখে দিলাম, এখানে কি উৎপন্ন হয়, CH3OH প্লাস HCO2, এটা মাইনাস ছিল, এটা প্লাস। আমার মনে হয় তোমরা এটুকু বুঝতে পেরেছো। আর একবার তোমাদের সুবিধার্থে বলছি, এটা খুব সহজ বিক্রিয়া, কঠিন কিছুই না, তবে অ্যালডাইল ঘনীভবন বিক্রিয়া থেকে এর একটু ভিন্নতা আছে। আচ্ছা, কি ভিন্নতা আছে, যে এখানে দেখো তোমার প্রথম ধাপে কি হয়েছে, যে এখানে এখনো অ্যালডিহাইড সে হাইড্রোক্সাইড আয়নের সাথে বিক্রিয়া করে অ্যানায়ন গঠন করেছে। এটা কিন্তু অ্যানায়ন, কার্বন আয়ন না। আমরা দেখেছিলাম যে তোমার অ্যালডাইল ঘনীভবন বিক্রিয়া এখানে কার্বন আয়ন তৈরি হয়েছে, সেখানে কার্বন পরমাণুটা ঋণাত্মক চার্জযুক্ত ছিল, এখানে কিন্তু কার্বন পরমাণু ঋণাত্মক চার্জযুক্ত না, ঠিক আছে। আচ্ছা, এই অ্যানায়নটা কি করলো, যে পরবর্তী ধাপে অপূর্ণ অ্যালডিহাইডের সাথে কিভাবে বিক্রিয়া করলো, যে অ্যানায়নটা থেকে একটা হাইড্রোজেন হাইড্রাইড আয়ন হিসেবে এসে এই কার্বনিল যৌগের সাথে যুক্ত, ঠিক আছে, যুক্ত হলো, এবং তোমার যার ফলে কি উৎপন্ন হলো দেখো, এখানে মিথক্সাইড আয়ন তৈরি হলো। এই আয়নটার নাম হচ্ছে মিথক্সাইড আয়ন, ঠিক আছে, মিথাইল অ্যালকোহল থেকে এটা উৎপন্ন হয়েছে। আচ্ছা, এখানে উৎপন্ন হলো কি, মিথানল বা ফর্মিক অ্যাসিড। এবং পরবর্তী ধাপে এই এই ডান দিকে যে দুটো আছে উৎপাদ, এই দুটাকেই কিন্তু আমি পরবর্তী ধাপে বিক্রিয়ক হিসেবে আবার লিখেছি। এবং এখানে কি হয়েছে, যে এই H+ আয়নটা এখান থেকে H+ আয়ন এখানে এসে যুক্ত হবে, আর এখানে কিন্তু এই অক্সিজেনের ইলেকট্রন দুটো টেনে নিয়ে এসে মাইনাস হবে, যার ফলে তার সাথে এসে সোডিয়াম যুক্ত হয়ে Hc+, এই যে দেখো Hc+, সোডিয়াম ফর্মেট, সোডিয়াম, এটা হচ্ছে তোমার মিথানল, মিথানল। আশা করছি সবাই, এবং তোমরা এটা একটু খাতায় তুলে নাও, এই বিক্রিয়াগুলো যত তুমি খাতায় করবে তত তুমি ভালো। আমি এই কথা প্রথমে বলেছি, বারবার বলছি, বারবার তোমাকে এই বিক্রিয়াগুলো খাতায় করতে হবে, ঠিক আছে, বীজগণিতের অঙ্কের তবে তুমি এগুলো অনেক সহজে। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পরবর্তীতে নতুন, আচ্ছা একবার একটু বলে দিচ্ছি যে দুইটা বিক্রিয়ার মধ্যে তবে কি পার্থক্য দেখলাম, অ্যালডাইল ঘনীভবন বিক্রিয়া এবং কেনিজের বিক্রিয়া। তোমরা একটু তুলনা করে পড়লে তোমাদের জন্য মনে রাখা সহজ হবে। অ্যালডাইল ঘনীভবন বিক্রিয়ায় দেখলাম আলফা হাইড্রোজেন পরমাণু যুক্ত দুই অণু অ্যালডিহাইড করেছে, বিক্রিয়া করেছে, আর কেনিজের বিক্রিয়ায় আলফা হাইড্রোজেন পরমাণু বিহীন দুই অণু অ্যালডিহাইড বিক্রিয়া করেছে। অ্যালডাইল ঘনীভবন বিক্রিয়া আমরা দেখলাম যে সেই বিক্রিয়াটায় কি হয়েছে, যে তোমার দুর্বল ক্ষার, মৃদু ক্ষার ব্যবহৃত হয়েছে। পক্ষান্তরে কেনিজের বিক্রিয়ায়
শক্তিশালী বা শক্ত ক্ষার ব্যবহৃত হয়েছে এবং কেনিজের বিক্রিয়ায় ক্ষার শুধুমাত্র প্রভাবক হিসেবেই কাজ করেনি, বরং সে কি করেছে, এখানে সে বিক্রিয়া অংশগ্রহণ করেছে। যে দেখো ক্ষারের সোডিয়াম আয়ন কিন্তু এখানে বিক্রিয়কের সাথে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমার আর কি পার্থক্য, গুরুত্বপূর্ণ পার্থক্য যেটা তোমার অ্যালগাল ঘনীভবন বিক্রিয়া হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, আর এই যে বিক্রিয়াটা এটা হচ্ছে আন্ত আণবিক জারণ বিজারণ অসামঞ্জস্যতা বিক্রিয়া। আবার আমি বলছি যে এটি একটি, আমি এটা একটু লিখে দিচ্ছি যে কেনিজানো বিক্রিয়াটা কি, এটি একটি আন্ত আণবিক জারণ বিজারণ সহকারে সংগঠিত কি বিক্রিয়া, তোমার অসামঞ্জস্যতা বিক্রিয়া, অসামঞ্জস্যতা বিক্রিয়া, বা ইংরেজিতে যদি এটাকে বলা হয় ডিসপ্রপোর্শনটেশন রিঅ্যাকশন। ঠিক আছে? আন্ত আণবিক জারণ বিজারণ সহকারে অসামঞ্জস্যতা বিক্রিয়া। শিক্ষার্থীরা, আমরা অসামঞ্জস্যতা বিক্রিয়া কিন্তু অন্য আরেক জায়গায় পেয়েছিলাম, তোমাদের কি মনে আছে? প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায় কিন্তু আমরা অসামঞ্জস্যতা পেয়েছিলাম, অসামঞ্জস্যতা বিক্রিয়া পেয়েছিলাম, তাই না? আচ্ছা, দেখো এবার তার মানে এখানে এই যে জারণ বিজারণ কোথায় হয়, দেখো আমরা জেনেছিলাম জারণ বিজারণের যে সংজ্ঞা, কতগুলো মতবাদ আছে। পুরাতন মতবাদ অনুসারে যে ঋণাত্মক পরমাণু অক্সিজেন অথবা ঋণাত্মক পরমাণু বা মূলক যুক্ত হওয়া হচ্ছে জারণ, সেই সাথে হাইড্রোজেন বা ধনাত্মক পরমাণু বা মূলক অপসারিত হওয়াও জারণ। আর বিজারণ হচ্ছে ধনাত্মক মানে হাইড্রোজেন অথবা ধনাত্মক পরমাণু বা মূলক যুক্ত হওয়া, অথবা অক্সিজেন এবং ঋণাত্মক পরমাণু বা মূলক অপসারিত হওয়া। এখানে দেখো এই বিক্রিয়াটায় কি হয়েছে, এই বিক্রিয়াটায় আসলে কি হয়েছে, যে যে বিক্রিয়ক ছিল, আবার আমি এখানে একটু লিখছি, বিক্রিয়ক ছিল দেখো এই যে দেখো দুটা বিক্রিয়ক কি হয়েছে, এই বিক্রিয়কটা এটাই কিভাবে পরিণত হয়েছে, দেখো এই বিক্রিয়কটার সাথে দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে, মানে হাইড্রোজেনের সংযোজন মানে হচ্ছে বিজারণ, তার মানে এই যৌগটার বিজারণ ঘটেছে, এটা হচ্ছে বিজারিত উৎপাদ। আর এই যৌগটা দেখো এখানে কি হয়েছে, এখান থেকে এই যৌগটায় কিভাবে পরিণত হয়েছে, দেখো এখান থেকে কি চলে গিয়েছে, একটা হাইড্রোজেন পরমাণু চলে গিয়েছে, আর তোমার অক্সিজেন পরমাণু আর একটা যুক্ত হয়েছে, তার মানে এখানে কি ঘটেছে, এখানে তোমার যেহেতু অক্সিজেন যুক্ত হয়েছে, হাইড্রোজেন অপসারিত হয়েছে, এখানে জারণ ঘটেছে। ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা বিজারিত উৎপাদ আর ওটা জারিত উৎপাদ। আচ্ছা, এবার আমরা শিখব যে এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় কার্বনিল যৌগের সক্রিয়তা, কার সক্রিয়তা বেশি, অ্যালডিহাইডের না কিটোনের, কার সক্রিয়তা বেশি, সেটা আমরা একটু দেখব। আচ্ছা, একটু দেখো যে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় কার্বনিল যৌগের সক্রিয়তা। আচ্ছা, আমি প্রথমেই কয়েকটা কার্বনিল যৌগ লিখছি, তারপর বিষয়টা ব্যাখ্যা করছি।
চারটি কার্বনিল যৌগ এখানে লিখলাম। প্রথম যৌগটা হচ্ছে মিথানল বা ফর্মালডিহাইড। দ্বিতীয় যৌগটা হচ্ছে ইথানল বা এসিটালডিহাইড। এই যৌগটা হচ্ছে প্রোপানল বা ডাইমিথাইল কেটোন। আমি দুইটা করে নাম বলছি, ইউপ্যাক নামগুলি আমি এখানে লিখেছি, মিথানল, ইথানল, প্রোপানল। আচ্ছা, আর এই যে যৌগটা তোমরা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে বেনজালডিহাইড। শিক্ষার্থী বন্ধুরা দেখো যে প্রথম যে যৌগটা লিখলাম এখানে কিন্তু কোনো অ্যালকাইল মূলক নেই, আছে অ্যালকাইল বা অ্যারাইল মূলক নেই। আমরা জানি যে অ্যালকাইল মূলক আর হচ্ছে প্রভৃতি। অ্যালকাইল মূলক হচ্ছে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, এই মূলকগুলোকে অ্যালকাইল মূলক বলা হয়, ঠিক আছে। আর এই যে এই মূলকটা হচ্ছে অ্যারাইল মূলক, তাই তো? আচ্ছা দেখো এই যে তোমার যৌগটা মিথানলে কোনো অ্যালকাইল মূলক নেই, ইথানলে একটা অ্যালকাইল মূলক আছে, প্রোপানলে দুইটা অ্যালকাইল মূলক আছে, আর বেনজালডিহাইডে আমরা দেখতে পাচ্ছি কি আছে, একটা অ্যারাইল মূলক আছে, ঠিক আছে। এখন দেখো আমরা জানি যে এই যে অ্যালকাইল মূলকগুলো এদের কি আছে, এদের ধনাত্মক আবেশীয় প্রভাব বা ইন্ডাকটিভ ইফেক্ট, আবেশীয় প্রভাব আছে, ধনাত্মক আবেশীয় প্রভাব বা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট আছে এই অ্যালকাইল মূলকগুলোর। অর্থাৎ এটা কি করে, এরা ইলেকট্রন দান করে, ইলেকট্রন দাতা বলা হয়, ঠিক আছে, এরা ইলেকট্রন দান করে। এই যে দেখো এখানে যে অ্যালকাইল মূলকটা যুক্ত আছে মিথাইল মূলক, সে কি করবে, সে এদিকে ইলেকট্রন দান করবে, ঠিক আছে। এখানে তোমার এই দুইটা মূলক এদিকে ইলেকট্রন দান করবে। আচ্ছা এখন দেখো খেয়াল করো যে এই কার্বনিল যৌগের যে সক্রিয়তা সেটা কি করলে বৃদ্ধি পায়, যে এখানে আমরা জানি কার্বনিল যৌগের এই সিও মূলকের পাই বন্ধন ইলেকট্রন অক্সিজেন টেনে নেয়, এটা আংশিক ক্রিয়াত্মক, এটা আংশিক ধনাত্মক চার্জযুক্ত। কার্বন পরমাণুটা ধনাত্মক চার্জযুক্ত হতেই কিন্তু নিউক্লিওফাইল কার্বন পরমাণুতে এসে আক্রমণ করে, ঠিক আছে। এখন দেখো তার মানে কার্বন পরমাণু ধনাত্মক চার্জযুক্ত হলে নিউক্লিওফাইল সেখানে আক্রমণ করে, কার্বন পরমাণু ধনাত্মক চার্জ যত বেশি হবে নিউক্লিওফাইল তত সহজে এখানে আক্রমণ করবে এবং কার্বন সক্রিয়তা তত বেশি, ঠিক আছে। আচ্ছা এখানে তোমার যেহেতু এখানে তোমার কোনো মিথাইল মূলক নেই, তার মানে এখানে ইলেকট্রন দাতা কোনো গ্রুপ নেই, সুতরাং এখানে কার্বন পরমাণুর যে ধনাত্মক চার্জ সেটা তোমার স্বাভাবিক থাকবে। এটাতে তোমার যেহেতু একটা দাতা গ্রুপ আছে, সেই ইলেকট্রন এদিকে সরবরাহ করবে, তার ফলে কার্বন পরমাণু কি হবে, কার্বন পরমাণুর ধনাত্মক চার্জ আর এটাতে যেহেতু দুইটা মিথাইল মূলক আছে তাই এখানে কি হবে, কার্বন পরমাণুর ধনাত্মক চার্জ আরো বেশি হ্রাস পাবে, কারণ মিথাইল মূলক এই ও ইলেকট্রন দেবে, ও ইলেকট্রন দান করবে, ধনাত্মক চার্জ আরো হ্রাস পাবে। এবং বেনজালডিহাইডের ক্ষেত্রে দেখো এক্ষেত্রে যে আমি বললাম যে অ্যালকাইল মূলকের কি আছে, ইলেকট্রন দান করার প্রবণতা আছে, আর এই যে অ্যারাইল মূলকের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা আছে, ওর আছে ঋণাত্মক মেসোমারিক প্রভাব, ঠিক আছে। আমরা এই বিষয়গুলো সামনের ক্লাসগুলোতে শিখবো যে আবেশীয় প্রভাব, মেসোমারিক প্রভাব আরো সামনে আছে। আচ্ছা মেসোমারিক ফল হচ্ছে কি, যে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা, ঠিক আছে, তার মানে ইলেকট্রন টেনে নেয়া, এই যে বেনজিন বলায় সে কি করে, সেই বন্ধন ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয় এবং সেই ইলেকট্রন অনুরণনে অংশগ্রহণ করে, ঠিক আছে। যেহেতু ইলেকট্রন টেনে নেয়, কার্বন থেকে ইলেকট্রন যদি টেনে নেয় কি হবে, কার্বনের ধনাত্মক চার্জ আরো বেশি বৃদ্ধি পাবে, বোঝা গিয়েছে। তার মানে আমরা আবার একটু দেখি, যেহেতু মিথানল এর তুলনায় ইথানলে কি হয়, ধনাত্মক চার্জ হ্রাস পায়, সুতরাং তার সক্রিয়তা হ্রাস পায়। প্রোপানলে যেহেতু দুইটা মিথাইল মূলক আছে তারা ইলেকট্রন বেশি দেবে, যার ফলে কার্বনের ধনাত্মক চার্জ আরো বেশি হ্রাস পাবে, তাই তার সক্রিয়তা আরো বেশি হ্রাস পাবে। কিন্তু বেনজালডিহাইডের ক্ষেত্রে দেখা যায় যে তোমার এই যে দেখো মিথানলের ক্ষেত্রে দুদিকে দুটো হাইড্রোজেন আছে, কোনো ইলেকট্রন দাতা গ্রুপ নেই, গ্রহীতা গ্রুপ নেই, কিন্তু বেনজালডিহাইডের ক্ষেত্রে যেহেতু তোমার কি আছে, ইলেকট্রন গ্রহীতা গ্রুপ আছে, তাই তার সক্রিয়তা এই মিথানলের তুলনায় বেশি হবে।
তার মানে সবচেয়ে বেশি সক্রিয় হবে কি এখানে বেনজালডিহাইড, এটা সবচেয়ে বেশি সক্রিয় হবে 1 নম্বর। তারপর হচ্ছে তোমার মিথানল, এটা হচ্ছে দ্বিতীয়, তারপর তৃতীয় অবস্থানে আছে এটা, আর চতুর্থ অবস্থানে আছে। এটাকে যদি আমরা লেটার দেন দিয়ে দেখাই যে এটা ইথানলের তুলনায় মিথানল বেশি সক্রিয় হবে, এই প্রোপাননের তুলনায় আরো বেশি সক্রিয় হবে ইথানল। আচ্ছা, প্রোপানন আর বেনজালডিহাইড সে এই মিথানলের চেয়েও বেশি সক্রিয়। ঠিক আছে? আচ্ছা, বেনজালডিহাইডটা এখানে হবে, তার মানে বেনজালডিহাইড কি এই মিথানলের চেয়ে বেশি সক্রিয় হবে। তার মানে এখানে সবচেয়ে বেশি সক্রিয় কে বেনজালডিহাইড, তারপর হচ্ছে মিথানল, তারপর ইথানল, তারপর বন্ধুরা তোমরা দেখতে পেলে যে তোমার কিটোনের সক্রিয়তা অ্যালডিহাইডের তুলনায় কিন্তু কম। কেন কম? কিটোনের দুই হাতেই অ্যালকাইল গ্রুপ থাকে, এই অ্যালডিহাইডের তুলনায় কিটোনের কি হয়, অ্যালডিহাইডের তুলনায় কিটোনের ক্ষেত্রে তোমার সব এই কার্বনের ধনাত্মক চার্জ যেহেতু হ্রাস পায়, এটার সক্রিয়তা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই, আজ আর নয়। তোমরা বাসায় ঠিক মতো লেখাপড়া করবে এবং সবাই স্বাস্থ্য সচেতন হবে বা গৃহে অবস্থান করবে। কলেজ যতদিন না খুলে ততদিন বাসায় অবস্থান করে পড়াশোনা করার চেষ্টা করবে এবং নিয়মিত আমাদের এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত হবে সবাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আর একবার অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।